মহান মে দিবসে বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মসূচি, অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রম অধিকারের বেহাল দশা, প্রযুক্তির উৎকর্ষতার বাজার সংকুচিত হওয়ার শঙ্কা। কি করবো, যতটুকু টাকা পাই অতটুকু দিয়ে বাজার করি, হালকা পাতলা করে অতটুকুই নিয়ে আই। কুম্বার আছে 4,000 টাকা, বাচ্চার খরচার লেখাপড়া হয় না তো। অপ্রাতিষ্ঠানিক খাতকে কিভাবে শ্রম আইনের মধ্যে আনতে পারি, ফলে আমাদের ওই কাঠামোগত চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। গত বাধা পদ্ধতিতেই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার। আবহাওয়া বিবেচনায় নিয়ে ছুটির সময় পরিবর্তনের সুযোগ রাখার পরামর্শ। এই যে গরমের সময়, এটা কিন্তু একটা আপৎকালীন সময় এবং এটা কিন্তু সারা বছর তোমার সাস্টেন করবে না। তাহলে যখন সাস্টেন করবো তখন আমি আবার নর্মাল স্কুলে ফিরে যাবো, সেটা আমার নর্মাল ক্যালেন্ডারে ফিরে যাবো, সেটা খুব স্বাভাবিক। ডিজেল কেরোসিন লিটারে 1 আর পেট্রোল অকটেন বেড়েছে 2.5 টাকা। বাস ভাড়া সহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির শঙ্কায় সাধারণ মানুষ। তেলের দাম না, সব জিনিসের দাম বাড়াচ্ছে। আমরা যে গরিব মানুষ, দিন আনে দিন খাই, আমাদের চলার লেগে অনেক কষ্ট। তেলের দাম 2.5 টাকা করে বাড়ে। 100 লিটার তেল নিলে 300 টাকা এমনি বেড়ে যায়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মহান মে দিবসে নানা কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো। সকালে শ্রমিকদের খাদ্য এবং নিরাপত্তার দাবিতে র্যালি আয়োজন করেছে বাংলাদেশের জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ। রাজধানীর আগারগাঁওয়ের পুরানো বাণিজ্য মেলা মাঠ থেকে বের হয় র্যালিটি। এতে যোগ দেন শত শত গার্মেন্টস কর্মী ও শ্রমিকরা। এ সময় তারা শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকদের রেশন ব্যবস্থার পাশাপাশি কর্মস্থলে আরও নিরাপত্তার ব্যবস্থা করেন তারা। এছাড়া মাতৃত্বকালীন 6 মাসের ছুটির পাশাপাশি কর্মস্থলে নারী পুরুষ সহ সকল বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিকরা। সেই সাথে পেনশন ভাতা সহ শ্রম নিরাপত্তা আইন সংশোধনে দাবিও জানান তারা। আমাদের যে খাদ্য নিরাপত্তা, যে আমাদের যে মূল্যস্ফীতি বেড়ে গেছে, যার ফলে শ্রমিকদের ক্রয় ক্ষমতা, যদিও মজুরি বৃদ্ধি করে হয়েছে, আমি মজুরি বোর্ডের প্রতিনিধি হিসাবে যে মাইনা হয়েছে, এতে করে শ্রমিকদের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। এবার বছরে যেটা বলা হয়েছে রেশনিং ব্যবস্থা এখনো চালু করা হয় নাই, কিন্তু আমরা চাই যাতে ওইটা চালু হয়, খুব দ্রুত চালু হয়। জোরালো দাবি থাকবে যে নারী শ্রমিকদেরকে অবশ্যই সুযোগ দেওয়া হোক, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো যাতে মানা হয়। মে দিবসের কর্মসূচি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি। সরাসরি যাচ্ছি তার কাছে। অভি, সকাল থেকেই তো নানা আয়োজন দেখছেন আপনি, আজকের কি কি আয়োজন রয়েছে সারাদিন ব্যাপী, এবং শ্রমিকরা আজকের দিন সম্পর্কে কি কি বলছেন? মূলত আজকে আপনি জানেন মে দিবস, শ্রমিকরা মূলত এই দিনটি তারা আসলে বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে তারা আসলে এটি বিভিন্নভাবে তারা উদযাপন করে থাকেন। সকালে কিন্তু টাইগার পাসে এখানে সকাল 10টা থেকেই এখানে তাদের যে বিভিন্ন যে আয়োজন সেটি তারা এর মধ্যে শুরু হয়েছে। এখানে তারা বলছেন যে শ্রমিকদের বিভিন্ন নিরাপত্তা বিষয় নিয়ে তারা আসলে যে সারা বছরব্যাপী যে কাজকর্ম করে থাকেন সেই কাজের উন্নত পরিবেশ এবং শ্রম ঘন্টা 8 ঘন্টা এবং তাদের অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য তারা আসলে এখানে সকলে সমবেত হয়েছেন, তাদের সেই দাবিগুলো তারা আসলে উত্থাপন করছেন। আমরা একজন শ্রমিক নেতার সাথে কথা বলবো। আজকে যে আপনাদের যে সমাবেশ সেখানে করছেন, কি দাবি বিষয় আজকে মে দিবস উপলক্ষে আপনাদের মূল দাবি কি? যেটা হলো 1 মে শ্রমিকের যে দাবি, সেই মহান মে দিবস, এটা সারা বিশ্বে আজকে এই দাবি প্রতিষ্ঠিত, যেটার জন্য 1846 সালে আমাদের দাবি হলো আজকে এখনো জননেত্রী শেখ হাসিনা একজন শ্রমিক বান্ধব সরকার হওয়ার পরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখনো শ্রমিকেরা নির্যাতিত। যদিও জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বলা, উনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা নির্বাহী দায়িত্ব ওনাদেরকে বলছেন যে শ্রমিকের ঘামে, শ্রমিকের কষ্টে, শ্রমিকের পরিশ্রমে দেশ পরিচালিত হচ্ছে। ওয়ার্কশপ পরিচালিত হচ্ছে শ্রমিকের কষ্টে, রেল লাইন পরিচালিত হচ্ছে শ্রমিকের। ঠিক আছে, ধন্যবাদ। আসলে তিনি যেটি বলছিলেন মূলত তাদের যে বিভিন্ন শ্রমিকরা যখন যে কোনো সময় নির্যাতিত হয়ে থাকে সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে তারা সেই বিষয়গুলো উত্থাপন করছেন, যাতে পরবর্তীতে কোনো শ্রমিক যাতে কর্মঘণ্টা এবং তাদের যে উন্নত পরিবেশের ক্ষেত্রে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়, সেই বিষয় কিন্তু তারা আসলে দাবিগুলো উত্থাপন করছেন। অভি, আপনাকে অনেক ধন্যবাদ।
মে দিবসের কর্মসূচির আরও খবরাখবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সরকার মাঝহারুল মান্নান। মাঝহার, সকাল থেকেই তো জেলায় মে দিবসের আয়োজন চলছে। আপনি আজ কি কি আয়োজন দেখছেন এবং সারাদিন ব্যাপী কি কি আয়োজন চলার কথা আজ? ইসরাত, এই যে আন্তর্জাতিক যে মে দিবস, এই মে দিবস উপলক্ষে রংপুর মহানগরীর প্রতিটি প্রান্তে ছোট ছোট করে মিছিল জড়ো হচ্ছে। যে মিছিলগুলো গিয়ে প্রথমে যে রংপুরের যে জেলা প্রশাসকের যে কার্যালয় আছে সেই কার্যালয়ে গিয়ে শেষ হবে এবং সেখান থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এবং সেটি এই প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হবে এবং সেখানে শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি শ্রমিকদের একটি সমাবেশ হবে, যেটি জেলা প্রশাসন আয়োজন করেছে। এর বাইরে যদি আপনাকে তথ্য দেই যে আপনি নগরীর যে প্রত্যেকটি মোড় আছে, যে শাপলা চত্বর, গ্র্যান্ড হোটেল মোড়, ডিসির মোড় সহ পায়রা চত্বর, সুপার মার্কেটের সামনে প্রত্যেকটি জায়গায় শ্রমিকরা জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। এর মধ্যে তারা মানববন্ধন করছেন, তারা সমাবেশ করছেন। তারা যারা দাবি করছেন যে তাদের জন্য ন্যায্য মজুরিটা নিশ্চিত হয় আজকের এই দিনে, তাদের যে শ্রম ঘন্টা, সেই শ্রম ঘন্টা যেন কত ঘন্টা তাদের কাজ করতে হবে, যে 8 ঘন্টা বা 6 ঘন্টা, সেই যেন নিশ্চিত করা হয়। শ্রমিক যে নির্যাতন হয় সেই নির্যাতন থেকে যেন তাদেরকে মুক্ত রাখা হয়। বিশেষ করে তারা শিশু শ্রমের কথা বলছেন, শিশু শ্রম যেন দেয়া নেয়া সবই বন্ধ হয় এবং সব থেকে বড় কথা এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা যেটা চাইছেন যে তাদের যেন ন্যায্য মজুরিটা নিশ্চিত হয় এবং সারা দিনব্যাপী রংপুরের বিভিন্ন প্রান্তে এই আয়োজন চলবে। ইসরাত। মাঝহার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ মহান মে দিবস। আইনি কাঠামোর কারণে প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা কিছুটা সুরক্ষা পেলেও 90 ভাগের বেশি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের অধিকারের বেহাল অবস্থা, এমন অভিমত শ্রমিক সংগঠনগুলোর। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় শ্রমবাজার ক্রমশ সংকুচিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নীতি নির্ধারকদের নতুনভাবে চিন্তা করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মাথার উপর সূর্যের প্রখর তাপ, বাতাসে আগুনের হলকা, এসব মাথায় করেই শ্রমিকের কর্মযজ্ঞ। কাগজে কলমে 8 ঘন্টার কাজ, কিন্তু এই আইনের কোনো বালাই নেই অপ্রাতিষ্ঠানিক খাতের এই শ্রমিকদের জীবনে। হাড় ভাঙ্গা খাটুনির পর মিলছে না ন্যায্য পারিশ্রমিক। আর এখন যে রোদের তাপ, এই তাপে তো মনে করেন 12 ঘন্টা কাজ করলে 2 ঘন্টা থাকা লাগিতে, আবার 3 দিন কাজ করলে অনিবার্য একদিন বন্ধ যায়। চালের যে দাম, বাজারে যে দাম, আমরা অল্প করেই খাবার নিয়ে আসি। কি করবো, যতটুকু টাকা পাই অতটুকু দিয়ে বাজার করি, হালকা পাতলা কইরাও অতটুকুই নিয়ে আসি। সোমবার আছে 4000 টাকা, বাচ্চার খরচার লেখাপড়া হয় না তো, এটিতে সংসার চলে না, তাও কষ্ট করে চলাইতে হয়। নির্দিষ্ট কর্মঘণ্টা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দেয় বহু শ্রমিক। প্রায় 150 বছর হতে চলল সেই মুক্তি এখনও অধরা। শ্রম বেচে জীবন বাঁচানোর পণ্য কিনতে পারছে না শ্রমিক। অবশ্যই মূল্যস্ফীতি তো এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটার ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে মানুষের ক্রয় ক্ষমতা কমছে, জীবন মানের উপরে এটার নেতিবাচক প্রভাব পড়ছে। মানুষের যে খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, সেগুলো বিভিন্ন জরিপে কিন্তু উঠে আসছে। শ্রম আইন ও শ্রমবিধি তৈরি পোশাক শিল্পের মতো প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কিছুটা সুরক্ষা দিচ্ছে, কিন্তু 5.5 কোটি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা ন্যায্য মজুরি ও বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত, এমন অভিমত শ্রমিক সংগঠনগুলোর। বর্তমান শ্রম আইনে মাত্র 8 থেকে 10 ভাগ শ্রমিকের সুরক্ষা দেয় টোটাল শ্রমশক্তি। 90 থেকে 92 ভাগ শ্রমিক শ্রম আইনের বাইরে, তারা শ্রম আইনের কোনো সুরক্ষা পায় না। আমরা এই অপ্রাতিষ্ঠানিক খাতকে কীভাবে শ্রম আইনের মধ্যে আনতে পারি, ফলে আমাদের ওই কাঠামোগত চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। এসব প্রতিবন্ধকতার পাশাপাশি শ্রমিকদের জন্য নতুন আতঙ্ক এআই প্রযুক্তি। খোদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত বিশ্বে এআই প্রযুক্তি প্রায় 40% চাকরিকে প্রভাবিত করবে। বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশের এই হার হতে পারে 26% মতো। আমাদের কিছু খুঁজে বের করতে হবে কোন জায়গাগুলোতে আমরা এই প্রযুক্তিগুলোকে নেব, কোন জায়গাগুলো নেব না, কোনগুলো এখন নেব, কোনগুলো একটু পরে নিলেও আমাদের চলে। সেটা যদি আমরা সঠিকভাবে নির্বাহ করতে পারি, তাহলে আসলে আমাদের শ্রমিকদের উপরে সরাসরি কোনো ইম্প্যাক্ট এখনই পড়বে না এবং পর্যায়ক্রমে তারা ভিন্ন
কাজে নিজেদেরকে সংযুক্ত করতে পারবেন, সেরকম দক্ষতা অর্জন করবেন, সেদিকে আমাদের মাথা রাখতে হবে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের 1,06,00,000 দিনমজুরের কাজ ও মজুরির নিশ্চয়তা নেই। একদিন নিশ্চিত হবে শ্রমিকের কর্মনিরাপত্তা, ঘুচবে শ্রমিকের মজুরি বৈষম্য, এমনটি প্রত্যাশা মে দিবসের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে খানিকটা কমতে পারে তাপমাত্রা, কাল থেকে দেখা মিলতে পারে বৃষ্টির। সহকর্মী সুমাইয়া ঐশীর কাছ থেকে জানবো আজকের পরিস্থিতির খবর। আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন তিনি। ঐশী, তাপপ্রবাহ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আবহাওয়াবিদরা সবশেষ কি বললেন এবং ঢাকার তাপমাত্রা আজ কেমন অনুভূত হচ্ছে? ইশরাত, আবহাওয়া অফিস গতকালই জানিয়েছিল যে আজ থেকে তাপমাত্রা কমতে পারে, সারা দেশেই কমার সম্ভাবনার কথা জানিয়েছিল এবং বলা হয়েছিল যে আগামীকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও আবহাওয়া অফিস জানিয়েছে এবং এর ধারাবাহিকতায় আজ থেকে কিন্তু তাপমাত্রা ঢাকা শহরে আমরা কিছুটা কম অনুভব করছি গতকালকের তুলনায়। কারণ এখন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা এখন 34 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা কিন্তু অনুভূত হচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস অবশ্য জানিয়েছিল যে জলীয় বাষ্পের যে পরিমাণ, জলীয় বাষ্পের কারণে যে অস্বস্তি, সেই অস্বস্তি থেকেই যাবে, তবে তাপমাত্রা সার্বিকভাবে কিছুটা কমতে পারে। এবং জানিয়ে রাখি যে আজ থেকে কিন্তু সিলেট এবং চট্টগ্রামের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা বলা হয়েছে। সে সঙ্গে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতেও পারে, সেই কথাও জানিয়েছিল আবহাওয়া অফিস। 10 তারিখ পর্যন্ত এই তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে বলে বলা হয়েছিল। গতকাল যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তাপমাত্রা কিন্তু আরও কিছুটা কমে আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে জনজীবনে যে মারাত্মক ভোগান্তির শিকার হয়েছে মানুষ প্রচণ্ড দাবদাহের কারণে, যে মৃত্যুর ঘটনাও আমরা দেখেছি, সেই পরিস্থিতি কিন্তু কিছুটা স্বাভাবিক হতে পারে যদি কাল বৃষ্টি হয়। সেক্ষেত্রে জনজীবনের স্বস্তি কিছুটা ফিরতে পারে। তাছাড়া আজ কিন্তু জানেন যে আজ কিন্তু ছুটির দিন, ফলে সেই জায়গা থেকে আজ রাজধানীর বিভিন্ন জায়গায় যানবাহনের সংখ্যাও কম, ফলে কার্বন নিঃসরণ কম হচ্ছে, যার কারণে আজ তাপমাত্রা গতকালকের থেকে কিছুটা আরও বেশি কম মনে হচ্ছে। এবং আগামীকাল বৃষ্টি হলে তো এই তাপমাত্রার সহনীয় পর্যায়ে আরও চলে আসবে, জনজীবনে শান্তি আরও ফিরে আসবে। ঐশী, আপনাকে অনেক ধন্যবাদ। গদবাঁধা পদ্ধতিতেই হয়ে আসছে শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক একাডেমিক ক্যালেন্ডার। প্রতি বছর পাঠদানের জন্য নির্ধারিত 185 দিন, গ্রীষ্ম আর শীতকালীন ছুটিও প্রতিবার দেয়া হয় একই সময়ে। বিশ্লেষকরা বলছেন, সনাতন ধারণা ঝেড়ে ফেলে এসব ছুটির সময় পরিবর্তনের সুযোগ রাখা উচিত। আধুনিক শিক্ষা ব্যবস্থা সাজাতে আবহাওয়া সম্পর্কিত সব তথ্য নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে তৈরি করতে হবে একাডেমিক ক্যালেন্ডার। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ঈদ শেষে স্কুল কলেজ খোলার পর নানা বিতর্ক আসে তীব্র দাবদাহে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানো নিয়ে। 29 এপ্রিল একবার মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়, আবার বলা হয় বন্ধ। তবে প্রাথমিকে ক্লাস নেওয়া হয়। দ্বিধায় পড়েন শিক্ষার্থী, অভিভাবকরা। তীব্র দাবদাহে আদালত থেকে আসে স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশনা। এমন এলোমেলোভাবেই স্কুল খোলা বন্ধের ঘোষণা চলে কয়েকদিন। প্রশ্ন হলো, শিক্ষা কার্যক্রম পরিচালনায় একাডেমিক ক্যালেন্ডারে যে গ্রীষ্মকালীন নির্ধারিত ছুটি থাকে তা গেল কোথায়? এক বছরে বাচ্চারা 185 দিন স্কুলে যাবে এবং এই স্কুলে যাওয়ার মধ্যে তাদের কর্মদিবস শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এই 180 দিনের মধ্যে তো ওই ছুটি ছাটাগুলো সব কিছু অ্যাড আছে, তাহলে আমি 180 দিন যদি ফিক্স করি, তাহলে আমার ছুটিটাকে আমি ইচ্ছা করে ফ্লেক্সিবল আমি এদিক সেদিক নিতেই পারি। প্রশ্নটা হলো, এই যে গরমের সময়, এটা কিন্তু একটা, আমি তো আবারও বলছি, এটা একটা আপৎকালীন সময় এবং এটা কিন্তু সারা বছর তোমার সাস্টেন করবে না। তাহলে যখন সাস্টেন করবে না তখন আমি আবার নর্মাল স্কুলে ফিরে যাবো, সেটা আমার মানে নর্মাল ক্যালেন্ডারে ফিরে যাবো, সেটা খুব স্বাভাবিক। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গ্রীষ্মকালীন ছুটি এরই মধ্যে শেষ। প্রাথমিক স্কুল আর মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আসছে জুনে। একাডেমিক ক্যালেন্ডার তৈরিতে আসলে কি প্রকৃতির হালচালের কথা ভাবা হয়? আদৌ কি নেওয়া হয় আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ?
না না, আমাদের সঙ্গে আসলে ওই গ্রীষ্মকালীন ছুটির বিষয়ে কখনো যোগাযোগ হয় নাই। তবে এবার আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে যখন স্কুল 7 দিনের বন্ধ দিল, তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানকার টেম্পারেচার পূর্বাভাসটা নেওয়া হয়েছিল। শিক্ষা ক্যালেন্ডার সেটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক, ইউনিভার্সিটি হোক অথবা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হোক, অবশ্যই তাকে আবহাওয়া অধিদপ্তরের এন্ডোর্সমেন্ট নিয়ে এবং আন্তর্জাতিকভাবে যেসব প্রতিষ্ঠান নাসা বা অন্যান্য জায়গায় যারা আবহাওয়ার দীর্ঘকালীন ফোরকাস্ট করতে পারে, যেমন এই বছর বলো এল নিনো আসবে, গত বছর কিন্তু ফোরকাস্ট করে, তাই গত বছর যখন ফোরকাস্ট করা হলো, তাহলে এই বছরে আমি যখন ক্যালেন্ডার তৈরি করলাম আমি কেন সেটা কনসিডার করলাম না? শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন মন্ত্রণালয়গুলোর মাঝে সমন্বয় করে ক্যালেন্ডার তৈরি হলে সিদ্ধান্ত গ্রহণ সহজ এবং সময় উপযোগী হবে। পৃথিবীর কোনো দেশে 2টা মন্ত্রণালয় আছে কিনা শিক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়, এটা আমার জানা নেই। এটা একমাত্র বাংলাদেশে আছে। এটা ইমিডিয়েটলি যদি এটাকে সমন্বয় করা না হয় এবং এই যে মেসেজগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে আসে একভাবে, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আসে আরেকভাবে, যে কারণে ওই বাচ্চারা কনফিউজ হয়েছে। অবশ্য শিক্ষামন্ত্রী এরই মধ্যে শিক্ষাবর্ষের ক্যালেন্ডার তৈরিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেয়ার কথা বলেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যেহেতু আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে, আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন, তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা, পেট্রোল ও অকটেনের লিটারে 2.5 টাকা। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী আখলাকুস সাফার কাছ থেকে। তিনি আছেন রাজধানীর রামপুর এলাকায়। সাফা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে গ্রাহকরা কি বলছেন, তারা কি সন্তুষ্ট? ইশরাত, গ্রাহকদের একটা বেশ বড় অংশ তারা জানেনই না এখনও। গতকাল রাত 1টা থেকে কার্যকর হয়েছে এই যে নতুন যে তেলের দাম, এটি 1টা থেকে কার্যকর হওয়ার পর আজ সকালে অনেকেই এসছেন এবং তারা একটা জিনিস কোনোভাবে বুঝে উঠতে পারছেন না যে আগে যেই পরিমাণ তেল নিতেন যেই পরিমাণ টাকায়, তার চেয়ে কিছুটা তাদেরকে বেশি দিতে হচ্ছে। আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম এবং তারা কিন্তু এটি বলছেন। অনেকে বলছেন যে যেমন মার্চের 7 তারিখ 4 টাকা কমেছিল অকটেনের দাম, এখন সেটা 2.5 টাকা বেড়েছে। সেই হিসাবে যেটাকে বলা হচ্ছে যে প্রাইসিং ফর্মুলা, এই প্রাইসিং ফর্মুলাই কিন্তু এখনও পর্যন্ত অনেক মানুষ সেই অর্থে বুঝে উঠতে পারেননি এবং সেই জায়গা থেকেই কিন্তু এই যে ধরনের একটি দর কষাকষি অথবা হচ্ছে এই কনফিউশনের জায়গাটা তৈরি হচ্ছে। আমরা এখানে একজন যিনি তেল নিচ্ছেন এমন একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। কত টাকা লিটারে তেল নিচ্ছেন? কত টাকা লিটারে? 130 না, 126 ছিল। তা তো বলতে পারবো না, আমি তো 130 2.5 টাকা বেড়েছে জানেন। এরকম করে নেই না, আমি সবসময় মানে অন্যরকম নেই, 400-500 এটা কখনো ইয়া করি না মানে আপনার। 2.5 টাকা বেড়েছে গতকাল রাত থেকে, তাই এই বিষয়ে কিছু বলার আছে? বলার তো আছে, কারণ একবারে অনেকগুলি টাকা তেল তো একবারে বাড়ানো হয়েছে, তো আমাদের তো চলতে কষ্ট হয়, আমরা তো অফিস করি, অফিসে যাতায়াত করি, আসলে এতগুলি টাকা বাড়ানো একবারে আমাদের জন্য খুবই রিমশিম। ইরশাদ, এমনটা আরও অনেকেই বলছিলেন, বিশেষ করে যেই পরিবহনগুলো যেগুলো হচ্ছে ভাড়ায় চলে অথবা হচ্ছে যেগুলো হচ্ছে যেমন কয়েকটি ট্রাক আমি পেয়েছি যেগুলো মালামাল পরিবহন করে, তারা কিন্তু যেটি বলছিলেন যে এইটা তাদের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে গেল এবং পণ্যের যে পরিবহন খরচ, সেই পরিবহন খরচটাও এখন তারা বাড়তি দিতে হবে। এবং যে বাস চালকরা যারা আছেন তারা বলছিলেন যে এর আগের বার যখন দাম কমানো হয়েছিল, এখন বাসের যে ভাড়া, সেই ভাড়া বাড়ানোর একটি বিষয় চলে আসছে। সব কিছু মিলে আপনি বুঝতেই পারছেন যে প্রতি মাসে অথবা 2 মাস পরের যে অ্যাডজাস্টমেন্ট, যে সমন্বয়টা করা হচ্ছে, এই সমন্বয়ের জায়গাগুলো এখনও পর্যন্ত যারা গ্রাহক তারা কিন্তু জায়গাগুলো ঠিকঠাক মতো বুঝে উঠতে পারছেন না এবং বুঝে না ওঠার পিছনে যৌক্তিক বেশ কিছু কারণও আছে। কারণ যখন কমানো হয়েছিল তেলের দাম, তখন আমরা দেখেছি যে বাসের ভাড়াও কিন্তু তখন অ্যাডজাস্ট করা হয়েছিল, কিন্তু যখন এখন আবার তেলের দাম বাড়ানো হয়েছে, এখনও কিন্তু বলা হচ্ছে যে এখন তাহলে সেটাও অ্যাডজাস্ট করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীদের সঙ্গে বাস চালক এবং বাসের যারা সুপারভাইজাররা থাকেন অথবা গণপরিবহনে যারা চলাফেরা করেন, তাদের কিন্তু একটা বড় অংশ কিন্তু এক ধরনের ঝুঁকিতে পড়বেন। তাছাড়া অনেক বাস গ্যাসে চলে, কিন্তু তারা বলে তারা তেলে চলে, সেই জায়গায়ও কিন্তু এক ধরনের সমস্যা রয়ে গেছে। এই সবগুলোরও কিন্তু সমাধান করার প্রয়োজন হয়ে পড়েছে। সাফা, বুঝতে পেরেছি, আপনাকে অনেক ধন্যবাদ। 3 মে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হাওরের ফসল দ্রুত কেটে নেওয়া হচ্ছে। এরই মধ্যে সুনামগঞ্জে হাওরের 91% ধান কাটা শেষ। এবছর ফসল সংগ্রহে কাজ করছে প্রায় 1000 কম্বাইন্ড হারভেস্টার ও 2 লাখ শ্রমিক। অতি তীব্র তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে। এই খরতাপের মধ্যেই ফসল কাটার ধুম পড়েছে হাওরে। বৃষ্টি আসার আগেই চেষ্টা চলছে বোরো ধান ঘরে তোলার।
দেশের হাওরের বড় অংশই সুনামগঞ্জে। চলতি বোরো মৌসুমে 12 উপজেলার 2,23,407 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো। আলহামদুলিল্লাহ এবার ক্ষেতে ফলন খুব ভালো হয়েছে। আমরা কাটতে পারতেছি আরামে। বৃষ্টি হয় কিনা কইতারি না, আমরা ধানের ক্ষতি ধান টান লোয়া হয়েছে না, ধান তলে পানি চলে যেতে পারে। দেরি করে বৃষ্টি হয় ধান নষ্ট হয়ে যাবো গা, গইলে যাবো গা এবং পচে যাবো গা। ধান কোনো রকম আমরা উড়াইতে পারতাম না। আগামী 3 মে থেকে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তার আগেই ফলন ঘরে তুলতে হবে। জমির 80% ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছে কৃষি অধিদপ্তর। আমরা আশা করছি আগামী 3 মে 2024-এর মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এবং আমরা 3 মে যে আবহাওয়ার পূর্বাভাস পেয়েছি 3 মে থেকে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেতে পারে। এই হিসাবে আমরা মনে করি যে সুনামগঞ্জ জেলায় হাওরের বুরু ফসল ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কৃষি বিভাগ জানিয়েছে এরই মধ্যে হাওরের 91% ধান কাটা শেষ করেছে কৃষক। বাকি ধানও দ্রুততম সময়ে গোলায় তোলার চেষ্টা চলছে। একটা খবর শুনছি যে আগাম 3 তারিখ একটা মেঘবাদল বৃষ্টি নামবো, যার কারণে আমরা এই খবর শুনে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি আমরা ধান কাটা শুরু করছি। আমরা যেমনি আমরা আগে তোমার বৃষ্টি নামার আগেই আমরা ধানটা গড়ে তুলতে পারি। ধান হাঁটলে তো হইতো না, ধান শুকাইয়া তো বাড়ি নিতে হইব। ওইখানে থেকে ফসে গেরা উঠে তো কোনো লাভ নাই, সোনার বৈশাখ হইল না। হাওরে ধান কাটায় এবছর প্রায় 1000 কম্বাইন্ড হারভেস্টার ও 2 লাখ শ্রমিক কাজ করছে। শতভাগ ধান সংগ্রহ করা গেলে 13,77,504 মেট্রিক টন ধান পাওয়া যাবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হামাসের সাথে চুক্তি হোক বা না হোক, রাফায় স্থল অভিযান পরিচালনা করবে ইসরায়েল, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের স্বজনদের সাথে আলোচনার সময় বলেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধের প্রশ্নই আসে না। রাফায় প্রবেশ করে হামাসকে উচ্ছেদের ঘোষণাও দেন তিনি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের তৎপরতার মধ্যে নেতানিয়াহুর এমন ঘোষণায় অনিশ্চয়তা বেড়েছে আরও। রাফায় স্থল অভিযান আরও অসহনীয় পরিস্থিতি তৈরি করবে বলে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বেসামরিকদের সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ ছাড়া অভিযানের সমর্থন দেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আগ্রাসন থেকে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে আশ্রয় নিয়েছে উপত্যকার অর্ধেকের বেশি মানুষ, যদিও প্রায়ই বিমান হামলা চালানো হয় ক্যাম্পগুলোয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে মানসিক বিকারগ্রস্ত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা। এই ইস্যুতে ব্যাপক উত্তেজনা তৈরি হয় দেশটির পার্লামেন্টে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে পার্লামেন্ট ভবন থেকে বহিষ্কার করা হয় পিয়েরে পলিয়েভারকে। মঙ্গলবার হাউস অব কমন্সে বিতর্কের সময় ট্রুডোকে নিয়ে কটাক্ষ করেন তিনি। তীব্র সমালোচনা করেন সরকারের চিকিৎসা নীতি নিয়ে। এরপরই উত্তেজনা ছড়ায় চেম্বারে। মন্তব্য প্রত্যাখ্যানে অনুরোধ করেন স্পিকার গ্রেগ ফেরগাস, তবে 4 বার বলার পরও রাজি হননি পিয়েরে। স্পিকারের বক্তব্যের প্রতিও অসম্মান প্রদর্শনের অভিযোগে বহিষ্কার করা হয় তাকে। নিজ দলের বেশিরভাগ আইন প্রণেতা বেরিয়ে যায় পিয়েরের সাথে। এ ধরনের নাটকীয়তা বিরল কানাডার পার্লামেন্টে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।